ওকে, আমরা যে কোর্সটা করতেছি এটা হলো সিসিএনএ। সিসিএনএ হলো সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, যেটা অ্যাসোসিয়েট লেভেল, মানে সিসকো একটা কোম্পানি, সিসকো একটা কোম্পানি যারা বিভিন্ন নেটওয়ার্কিং প্রোডাক্ট তৈরি করে। হ্যাঁ, আমরা যদি সিসকোর একটা ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পাবো cisco.com, অনেক বড় একটা কোম্পানি, যারা ওয়ার্ল্ডে নাম্বার 1 কোম্পানি ধরা হয় রাউটিং অ্যান্ড সুইচিং এর ক্ষেত্রে। মানে রাউটিং সুইচিং এই জাতীয় নেটওয়ার্কিং করার ক্ষেত্রে যে ওয়ার্ল্ডের ফার্স্ট, মানে সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল, বেশি রেভিনিউ, বেশি সাপোর্ট সার্ভিস, সব ধরনের টেকনোলজি ওরা বেশি মানে এগোয়। তো সিসকো ছাড়া আমরা আসলে নেটওয়ার্কিং কল্পনা করতে পারি না। তো বলতে পারো যে ভাই সিসকো কি একটাই কোম্পানি, তাহলে অন্য কোনো কোম্পানি নেই? অবশ্যই কম্পিটিটর আছে, জুনিপার আছে, ওয়াইও আছে, তোমার আরিস্তা আছে, কোঅর্ডিনেট আছে, অনেক ধরনের। রাইট, আমরা যেরকম আমাদের কিছু প্রোডাক্ট আছে না, যে আইফোন ইজ দ্য নাম্বার 1 কোয়ালিটি, তারপরে আর অন্যান্য প্রোডাক্ট আছে, তো প্যারালালি তার কম্পিটিটর থাকবে না। তো সেই হিসাবে সিসকো কি করলো, তারা অনেক প্রোডাক্ট তৈরি করলো, রাউটিং, সুইচিং, সিকিউরিটি, ফায়ারওয়াল। আমরা যদি প্রোডাক্টের এখানে যাই তো অনেক ধরনের প্রোডাক্ট আছে, অনেক ধরনের ডিভাইস, নেটওয়ার্কিং, সফটওয়্যার, আইওটি, ইন্টারনেট অফ থিংস, মোবিলিটি অ্যান্ড ওয়্যারলেস, সিকিউরিটি, কোলাবোরেশনের ভিতরে যে আইপি টেলিফোন এই জাতীয় থাকে। ডাটা সেন্টার, আমরা কি জানি ডাটা সেন্টার কি? ডাটা সেন্টার ইটস হিউজ জিনিস, যার ভিতরে অনেক প্রোডাক্ট থাকে, লাইক সার্ভার, রাউটার, সুইচ, ফায়ারওয়াল, যেগুলো একটা র্যাক সিস্টেম। রাইট, র্যাক সিস্টেমের ভিতরে না, আমরা ডাটার জন্য না, মূলত এখানে অনেকগুলো ডিভাইসের সমন্বয় সেট আপ। যদি বলে যে হোয়াট ইজ ডাটা সেন্টার, প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আমরা যা যা বলে দেবো সেগুলো ভিডিও দেখে খাতায় লিখে ফেলবো, ঠিক আছে? প্রশ্ন হলো যে হোয়াট ইজ ডাটা সেন্টার। এই ডাটা সেন্টার ইজ এ সেট অফ রুলস, যেখানে সুনির্দিষ্ট কিছু প্রোটোকল ইউজ করা হবে, যেখানে কিছু ফ্যাসিলিটিস থাকবে, যেখানে অনেক ধরনের ডিভাইস থাকবে, রাউটার, সুইচ, ফায়ারওয়াল, র্যাক, ফাইবার কেবল, কুলিং সিস্টেম, সার্ভার, অনেক ডিভাইস থাকবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে জড়িত। কারণ তোমার যদি কুলিং সিস্টেম না থাকে, সব ডিভাইস রাখলাম, আগুন ধরে যাবে, তো গরম হিট, বাতাস বের করে হিট না। তো আমাদের টেম্পারেচার ঠিক থাকবে, ইলেকট্রিসিটি ঠিক রাখতে হবে, ঠিক আছে? দেন ফায়ার ফাইটিং সিস্টেম থাকতে হবে, কারণ আগুন ধরে গেলে কি করবো? এই সকল কিছু সমন্বয়ে আমরা বলতেছি ডাটা সেন্টার। ডাটা সেন্টার মানে যায় আগে ব্যাটকায় পড়ে যে আমাদের স্টুডেন্টের ডাটা সেন্টার মানে যেখানে ডাটা রাখা হয়, যেখানে স্টোরেজ, স্টোরেজ এখানে তো একটা প্রথম ফ্লোর চুজ করে, প্রথম কি করে ফ্লোর চুজ করতেছে, তারপরে সেই ফ্লোরের ভিতরে আমরা কি কি ডিভাইস রাখবো সেগুলো রাখতেছি। সেগুলো কিসের ভিতরে রাখতেছি? র্যাকের ভিতরে। এই ডিভাইসগুলোকে পাওয়ার দেওয়ার জন্য আমাকে ইলেকট্রিক পাওয়ার সোর্স দেওয়া লাগতেছে। কারেন্ট যদি চলে যায় তাহলে কি হচ্ছে? ব্যাটারি ব্যাকআপ সিস্টেম থাকতেছে, জেনারেটর সিস্টেম থাকতেছে না? এরপরে কি থাকতেছে? এরপরে যদি আগুন ধরে তাহলে কি করতে হবে? তাহলে ফায়ার ফাইটিং সিস্টেম থাকতে হবে। কুলিং, যদি গরম হয়ে যায় তাহলে কি করতে হবে? কুলিং সিস্টেম থাকতে হবে। ধোঁয়া বেরোচ্ছে আগুন ধরার আগে, তাহলে কি স্মোক ডিটেক্টর থাকতে হবে। টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এটা আমরা বুঝতেছি। সফটওয়্যার টেম্পারেচার কন্ট্রোল করার জন্য ডিভাইস আছে, তারা মেসেজ দেবে, আমার সফটওয়্যারের কাছে চলে আসবে, আমার মোবাইলে চলে আসবে মেসেজ। এই সকল সিস্টেম করা হয়। তারপর আমরা বলি ডাটা সেন্টার। আবার বলি ডাটা সেন্টার মানে হলো একটা ফ্যাসিলিটি, একটা সিস্টেম, লেখার দরকার নেই, কিছু লাগবে না। একটা ফ্যাসিলিটি, একটা সিস্টেম, যেখানে অনেকগুলো ডিভাইসের সমন্বয়ে গঠিত হয় একটা ডাটা সেন্টার। যেমন একটা রাউটার, সুইচ, ফায়ারওয়াল, সার্ভার, র্যাক, কুলিং সিস্টেম, ফায়ার ফাইটিং সিস্টেম, এই সব কিছুর সমন্বয়ে আমাদের ডাটা সেন্টার তৈরি হয়। যেমন আমরা যদি ডাটা সেন্টারে আমরা র্যাক কোথায় রাখবো, প্রথমে প্রোডাক্টগুলো আসবে, সার্ভার, রাউটার, সুইচ, এগুলো র্যাকের ভিতরে রাখবো। এগুলো
পাওয়ার অন করবো, ইলেকট্রিসিটি কারেন্টের ব্যবস্থা করতে হবে। এখন কারেন্ট যদি চলে যায় তাহলে জেনারেটর ব্যবস্থা করতে হবে, অথবা অনলাইন ইউপিএস সিস্টেম করতে হবে। ডিভাইসগুলো পাওয়ার অন করলে আমার গরম বাতাস বেরোবে, তাহলে হিট হয়ে যাবে, আমার রুম হিট হয়ে যাবে, কুলিং সিস্টেম থাকতে হবে। আমার ফাইবার কেবলগুলো কোন দিক দিয়ে যাবে সেই লেইং সিস্টেম ঠিক মতো করতে হবে। তারপরে আমার ফ্লোরটা একটু উঁচু করতে হবে, কারণ পানি এসে যেন আমার ডিভাইসে না লাগে, ঠিক আছে। এরপরে স্মোক ডিটেক্টর থাকতে হবে, ফায়ার ফাইটিং সেট আপ থাকতে হবে, সিকিউরিটি ক্যামেরা থাকতে হবে, কেউ এসেই দেখাচ্ছে কেবল খুলে দিলে। এই সব কিছু সমন্বয়ে বলতেছি ডাটা সেন্টার। ক্লিয়ার? তাই লিখে ফেলবো ডাটা সেন্টার। এখন আমরা ডাটা সেন্টার যদি বলি, আমরা যদি একটা ডাটা সেন্টারের ভিডিও দেখো, ডাটা সেন্টারের মধ্যে প্রচন্ড শব্দ হয়, কারণ সব ডিভাইসগুলো যখন চলে তখন প্রচন্ড সাউন্ড হয়, ঠিক আছে। দেখো এখানে অনেকগুলো প্রোডাক্ট না, এটা রাউটার, এটা সুইচ, অনেকগুলো পোর্ট, ঠিক আছে। তারপর এইটা হলো স্টোরেজ ডিভাইস, মানে এটা হার্ড ডিস্ক, এতগুলো হার্ড ডিস্ক অনেক। এটা একটা নেটআপ কোম্পানির স্টোরেজ ডিভাইস। কোন কোম্পানি? নেটআপ। যদি বলো, অনেক সময় ইন্টারভিউতে বলতে পারে যে একটা স্টোরেজ ডিভাইসের নাম বলো, এটা বললে তোমার চাকরি হয়ে যাবে। নেটআপ অথবা ডেল ইএমসি, এরা কি স্টোরেজ ডিভাইস করে প্রচুর পরিমাণে। এটা হলো কন্ট্রোলার ডিভাইস, তার সাথে স্টোরেজ, এগুলো আলাদা আলাদা স্টোরেজ হার্ড ডিস্ক লাগানো আছে। হ্যাঁ, তো দেখো আমরা এটা যদি দেখি, এটা একটা ডেলের সার্ভার। এটা কি? তার মানে এখান থেকে এই পর্যন্ত এই স্টোরেজ ডিভাইসটা এক একটা স্লট, এটা স্লটে কয়টা করে হার্ড ডিস্ক থাকে? 1 2 3 4 5 6 7 8 8 8 ধরো 24টা করে হার্ড ডিস্ক। তাহলে 1 2 3 4 24 24 48 96টা হার্ড ডিস্ক, 96টা হার্ড ডিস্ক এরকমই আছে। 96টা ওদের সিকোয়েন্স 24টা 48টা এরকমই আছে। তাহলে দেখো এই স্টোরেজের সাথে 96টা হার্ড ডিস্ক আছে। এই হার্ড ডিস্কগুলো আবার একটার সাথে আরেকটা ফেল ওভার করা আছে, মানে একটা হার্ড ডিস্ক নষ্ট হলে অল্টারনেটিভ ও কাজ করবে, মানে এখানে আবার রেট সিস্টেম করা হয়। তো আমরা এগুলোর দিকে না যাই, আমরা এটুকু মনে রাখি যে হার্ড ডিস্কগুলো আবার ফল্ট টলারেন্স করা আছে। ফল্ট টলারেন্স মানে আমার কারেন্ট একটা চলে যাচ্ছে, তাতে কি হয়েছে, আরেকটা ইলেকট্রিসিটি লাইন আছে, ঠিক আছে। একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলে যে আমার ডাটা সব চলে যাবে তা তো না, সব ব্যাকআপ সিস্টেম আছে, অল্টারনেটিভ সিস্টেম। এটা একটা স্টোরেজ ডিভাইস এবং এটা একটা সিস্টেম সার্ভার, এটা ডেলের সার্ভার। তো আমরা ডাটা সেন্টারের ভিতর যখন ঢুকবো তখন এরকমই দেখা যাবে, এবং যেমন টেম্পারেচার 20 ডিগ্রি, বিলো 20 ডিগ্রি থাকে, অথবা বিলো 20 ডিগ্রি, মানে 20 ডিগ্রি থাকে সাধারণত স্ট্যান্ডার্ড। তারপরে শীত শীত ভাব থাকে ভিতরে ঢুকলে। দেখা যায় আমরা গরমকালে ঢুকলেও আমরা জ্যাকেট পরে ঢুকি, কারণ অনেকক্ষণ কাজ করতে হলে জ্যাকেট পরে থাকতে হয়। এটা খুব সুন্দর শিকড়, ডাটা সেন্টার। ডাটা সেন্টারের ভিতরে ঢুকি, এটা হলো আইবিএম এর ডাটা সেন্টার। কি বুঝবে, খালি ডিভাইস আর ডিভাইস। কথা হচ্ছে ভাই, গরম বাতাসটা বেরোবে, তা ঠান্ডা বাতাস তো নিতে হবে না? ঠান্ডা বাতাস নিয়ে ডিভাইসটা ঠান্ডা করে পিছন দিয়ে গরম বাতাস বেরোবে। তো ঠান্ডা বাতাস নেওয়ার জন্য এই সামনে মানে বাতাসটা আসে একটা নিচের থেকে এরকম, ডিভাইসগুলো একটু উঁচু করে রাখা হয়, একটা রেজ ফ্লোর তৈরি করা হয়। ফ্লোর তৈরি করে বাতাসটা ওই দিক দিয়ে ছাড়া হয়। এই ডিভাইসের এই জায়গাতে দেখো এগুলো কাটা কাটা অংশ আছে। হ্যাঁ, এটা হলো রেজ ফ্লোর। এখান থেকে ঠান্ডা বাতাস নেয় আর পিছন থেকে গরম বাতাস বের করে। এখন তো বলবো যে ভাই এই রুমের ভিতরে যদি ঠান্ডা
ঠান্ডা বাতাস নিচ্ছে আবার গরম বাতাস বেরোচ্ছে, তাহলে গরম বাতাস কীভাবে বেরোবে? সাকিং সিস্টেম আছে, যে ওই গরম বাতাসটা টেনে বাইরে নিয়ে যায় একেবারে বিল্ডিংয়ের ওই উপরে একটা চিল্লি সিস্টেম থাকে, একটা বড় বড় ঘুরে ওইগুলোতে বের করে দেয়। এগুলো অনেক টেকনোলজি ইউজ হয় এখানে। দেখো এখানে একটা সার্ভার, ঠিক আছে, এগুলো র্যাক না, র্যাকের ভিতরে সার্ভারগুলো বসে আছে। তো ডাটা সেন্টার মানে যদি কেউ যদি বলেছে ভুলেও ডাটা সেন্টার মানে ডাটা যেখানে রাখা হয়, মানে তার কপালে দুর্যোগ আছে। দেখো অনেক কেবল, এখন কোন কেবল কোন জায়গা লাগবে, ইটস ভেরি ক্রিটিক্যাল। তার মানে আগে ডাটা সেন্টার কোথায় কোন র্যাক বসবে, ওই র্যাকে কোন কেবল কোন জায়গায় যাবে, ইট শুড বি ড্রয়িং, ইট শুড বি স্ক্র্যাচ। আমার কোন কেবল কোন দিক দিয়ে যাবে, কোন কেবল কার সাথে লাগবে, এবং এটা মার্কিং করা থাকে। তা নাহলে তুমি ধরো চাকরি ছেড়ে দিচ্ছ, পরের দিন কি হয়েছে, ইট শুড বি নেটওয়ার্ক ডিজাইন, ইট শুড বি ডিজাইন, কোন কেবল কোন দিক থেকে গেছে, কোন কেবল আগে একটা ডিজাইন তৈরি করে নেবে, স্ট্রাকচার তৈরি করে নেবে, এর ভিতরে স্ক্র্যাচ করা থাকবে যে কোন কেবল কোন দিক থেকে গেছে। নাহলে কোন কেবল তোমার জায়গায় বলবে যে কেবলটা খোলেন, হলো হবে না। দেখো এই যে মার্কিং করা আছে না, তার মানে এখানে এক পাশে লেখা আছে যে এই সুইচের এত নম্বর পোর্ট, আর অপর প্রান্তে তার সুইচের নাম্বার এবং তার পোর্ট নাম্বার। এবার তো বোঝা শুরু হয়ে গেছে না, এইভাবে রাখো তোমরা। দেখিস এগুলো সার্ভারের পিছনে কেবলগুলো আসছে কিভাবে, এত এত কেবল, খালি তার। কিন্তু যদি যখন অভ্যস্ত হয়ে যাবো তখন তোমার কাছে ইজি মনে হবে, আর এটা কোনো ব্যাপারে না, এটা তো আমি যখন শুরু করছিলাম তখন এরকমই ছিল। তো সেটা কেমন হইতে পারে, ধরো আমরা যদি ফেসবুক গুগল এইগুলো যে ডাটা সেন্টারগুলো থাকে, যার ভিতরে ডাটাগুলো থাকে আমাদের ডাটাগুলোই থাকে, সেখানে কেমন থাকে, ইটস ভেরি ইজি। আমরা এমএস আমরা একটা ডাটা সেন্টারে ঢুকি, তাহলে আমার কতগুলো সার্ভার আছে, এটা আমার ওয়েব সার্ভার, হ্যাঁ, এটা আমার ফাইল সার্ভার, এটা আমার ডাটাবেস সার্ভার। তো এই সার্ভারগুলোকে তোমাকে কানেক্ট করতে হবে না, তাহলে কি লাগবে, একটা সুইচ লাগবে। আমরা সুইচটা যখন এরকম আঁকি তখন এইভাবে আঁকি, লেয়ার টু সুইচ, তাহলে এর সাথে কানেক্ট করে দিই, দিলাম। আর যদি বললো যে ভাই সুইচ যদি নষ্ট হয়ে যায় তাহলে কি আমার সার্ভার লস হবে, তাহলে আমরা আরেকটা সুইচ দিতে পারি না এখানে। তাহলে আমরা বলতেছি যে আরেকটা লিঙ্ক কানেক্ট করে দিলাম, হ্যালো। এখন আমার এই সার্ভারগুলোতে আমার দুইটা কেবল আছে, কারণ এই সার্ভারগুলোতে ধরো একটা সার্ভার যখন আমরা কিনি তখন তার সাথে ডিফল্ট হিসাবে 3টা বা 4টা হার্ড ডিস্ক থাকে। তো তাকে আমাকে স্টোরেজের সাথে কানেক্ট করতে হবে, মানে ওই যে দেখালাম একটু আগে নেটআপ অথবা, তার মানে আমার নেট অ্যাপ, এখানে একটা স্টোরেজ ডিভাইস থাকবে, তার সাথে কানেক্টেড করতে হবে। তো এই নেট অ্যাপের সাথে কানেক্টেড করতে গেলে এর উপরে আমার একটা স্যান সুইচ থাকবে। স্যান সুইচ আমার কটা থাকবে, একটা রাখলে নষ্ট হয়ে যেতে পারে, তো আমি দুইটা রাখবো।
এরপরে আমাকে বলতেছে যে এর সাথে কানেক্টেড করতে হবে, তাহলে আমাকে আবার কানেক্টেড করো স্যানের সাথে। প্রত্যেকটা সার্ভারই আমাকে কানেক্টেড করতে হবে, ঠিক আছে? স্যানের সাথে এভাবে আমি কানেক্টেড করে দিলাম। দেন এই স্যানের সাথে কানেক্টেড হবে, এটার সাথে কানেক্টেড হবে। কারণ আমার স্টোরেজ ডিভাইস নষ্ট হতে পারে, তাহলে কি করলাম, আমি আরেকটা স্টোরেজ ডিভাইস নিলাম নেটআপের। এর সাথে আমি এটার কানেক্টেড করে দিলাম, আর এর সাথে এর কানেক্টেড করে দিলাম। এই যে তুমি বললে না যে এটা কেন দেখালাম জানো, এই যে এতগুলো কেবল কেন বোঝা গেছে? এত এত কেবল আসতেছে কেন ভাই? একটা ডিভাইস কানেক্টেড করবো, একটা কেবল লিক হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে না তোমার হার্ড ডিস্ক? তুমি এত এত হার্ড ডিস্ক দিল কেন? তুমি ফেসবুকে তোমার যে ডাটাটা রাখতেছো, যে ছবি আপলোড করছো, কোনো সময় দেখেছো যে বলেছে যে তোমার এখন হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, পরে আপলোড করো? তার মানে কি কোনো কালে কি কোনো দিন হার্ড ডিস্ক নষ্ট হয় না? অবশ্যই হয়। রাইট, বুঝা গেছে? তাহলে আমরা ডাটা সেন্টারের ভিতরে এই ধরনের, তাহলে এইগুলো আমরা যদি একটা র্যাকে রাখতাম, একটা র্যাক থাকতো এরকম। এখন এই ডিভাইসগুলো যখন আমি পাওয়ার দেবো, তখন কি গরম হওয়া শুরু হবে না? পাওয়ার পাইলে ও কি করবে, সব ডিভাইসগুলো মুভিং পার্টসগুলো যখন চলবে, তখন হিট হওয়া শুরু হবে না? তখন আর ঠান্ডা বাতাস লাগবে না? তাহলে আমাকে ঠান্ডা বাতাসের জন্য এসি সিস্টেম করতে হবে না, কুলিং সিস্টেম? ইটস ভেরি ইজি। যখন তুমি রেগুলার কাজ করবে তখন মনে হয় যে ও এই কেবল এই জায়গায় বুঝে গেছে, এ আমার দ্বারা করে দিয়েছে। দেখছো কত কত র্যাক, মানে র্যাক আর র্যাক। এখন ওরা কি করে, র্যাকগুলো আলাদা করে ফেলে। রাউটার যেখানে লাগবে, রাউটার সুইচ, সেখানে রাউটার সুইচের র্যাক বসায়, সেই অনুযায়ী নাম দিয়ে দেয়। র্যাক ওয়ানে অমুক রাউটারগুলো আছে, র্যাক টুতে অমুক রাউটার, র্যাক থ্রিতে অমুক রাউটার। এরপরে যেখানে সুইচ বসবে সেটা র্যাক এই সুইচ, এই র্যাকটা সুইচের জন্য, এখানে সার্ভারের জন্য। আমরা যেটা এখন সেগমেন্ট করে ফেললে তোমাকে সহজ হয়ে যাবে। প্রথমে মনে হচ্ছিল না যে আমার দ্বারা সম্ভব না, এত কেবল কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গেছে। এগুলো সব সার্ভার, এগুলো সব সার্ভার। তার মানে এটা একটা আইবিএম। আইবিএম মানে কি? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, যারা ওয়ার্ল্ডে ফার্স্ট কম্পিউটার আবিষ্কার করে, যারা কম্পিউটার সেল করে সারা ওয়ার্ল্ডে প্রথম, ঠিক আছে? এবং তারা সার্ভার তৈরি করে, এবং তাদের বড় বড় সলিউশন আছে। তো আমরা যে জায়গায় ছিলাম, ডাটা সেন্টার পড়াচ্ছিলাম না কি, সিসকো প্রোডাক্ট পড়াচ্ছিলাম। এবার আসি আমরা সেই ভিডিওটা খুঁজে পেলাম না, সেটা আরো সুন্দর করে দেখানো ছিল। যাই হোক, তো তাহলে আমরা ডাটা সেন্টারের ভিতর ঢুকলে এরকম এরকম জিনিসপত্র আমরা বুঝতে পারবো। তো তো সিসকো অনেক ধরনের প্রোডাক্ট করে। আমরা যে সুইচ, রাউটার, ওয়্যারলেস ডিভাইস, আমরা নেটওয়ার্কিং এর ভিতরে ঢুকলে সুইচের ভিতর ঢুকি, ওয়্যারলেসের ভিতর ঢুকতে পারি, ডাটা সেন্টারের ভিতর ঢুকতে পারি, রাউটারের ভিতর ঢুকতে পারি,
সব আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা প্রোডাক্ট, দেখো সব আলাদা আলাদা প্রোডাক্ট। এটা নেটওয়ার্ক সুইচ, খালি সুইচ আর সুইচ। তো সুইচের ভিতরে যেটা আমরা দেখি, সুইচ ফর এভরি নেটওয়ার্ক, ক্যাটালিস্ট। বড় বড় সুইচ যদি দেখতে চায় তাও দেখতে পারবো। আমাদের এখানে যে সুইচগুলো এরকম দেখছো না, এগুলো হলো ফিক্স সুইচ। কি সুইচ? ফিক্স। ওখানে কোনো কিছু অ্যাড করা যায় না, ওইটাই একবারে কিনছো তো একবারে কিনছো। কিন্তু এই যে এই সুইচগুলো না, এগুলোকে বলা হয় চ্যাসিস বেস সুইচ। কি বলা হয়? মানে এক্সটার্নাল কার্ড লাগানো যায়, এই যে আলাদা আলাদা কার্ড এগুলো লাগাইতে হয়। তার মানে তুমি এগুলো ব্ল্যাঙ্ক নিছো, পরবর্তীতে যত প্রয়োজন তুমি আলাদা আলাদা কার্ড লাগাই। আমরা ওয়াইফাই যদি কথা বলি, ক্লাউড, এই যে ওয়্যারলেস ডিভাইস, তো অনেক ডিভাইস, এত সব ডিভাইস। এখন সিসকো বলতেছে যে আমার তো অনেক ডিভাইস, এবং সিসকো সার্টিফিকেশন, সিসকো বলতেছে যে আমার তো অনেক ডিভাইস, তো আমার আমার বিভিন্ন ট্রাকের বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছে। তো বলতেছে যে অ্যাসোসিয়েট লেভেলের সিসিএনএ আছে, এবং সিসিএনএ ছাড়া আরও অন্যান্য আছে। আমি একটা ভালো আমরা প্রথমে কি লাগে, এন্ট্রি লেভেল আমরা করি না, সেটা টেকনিশিয়ান টাইপের। এরপরে কি অ্যাসোসিয়েট, আমরা যেটা করতেছি সিসিএন। এরপরে কি প্রফেশনাল, তারপরে এক্সপার্ট, তারপরে আর্কিটেকচার। এই হলো লেভেল। এখন সিসকো বলতেছে যে আচ্ছা তুমি তো, আমার এত এত ডিভাইস, রাউটিং সুইচিং, তো আবার এগুলো আলাদা আলাদা ট্র্যাক আছে, ভয়েস। তুমি যদি ভয়েস নিয়ে কাজ করতে চাও, কোলাবোরেশন মানে ভিডিও কনফারেন্স, এগুলো নিয়ে কাজ করতে চাও, ওরা এটার নাম দিয়েছে কোলাবোরেশন। ডাটা সেন্টার ভিতরে আমরা দেখলাম না, এটা নিয়ে যদি কাজ করতে চাও তাহলে ওদের একটা ডাটা সেন্টার পার্টি আছে। তুমি যদি সিকিউরিটি নিয়ে কাজ করতে চাও, সিকিউরিটি ডিভাইস, ফায়ারওয়াল টায়ারওয়াল এগুলো আলাদা। তার মানে ফায়ারওয়াল সিকিউরিটি ডিভাইসের জন্য এন্ট্রি লেভেল আছে, অ্যাসোসিয়েট আছে, প্রফেশনাল আছে, এক্সপার্ট আছে, আর্কিটেকচার আছে। তাহলে আমরা কোন পার্টে আছি? আমরা শিখতেছি রাউটিং সুইচিং, সিসিএনএ রাউটিং, রাউটার এবং সুইচ নিয়ে যেখানে কাজ করা, বুঝতে পারছি? তার মানে রাউটারের অ্যাসোসিয়েট লেভেল আছে, প্রফেশনাল আছে, এক্সপার্ট আছে, আর্কিটেক্ট আছে। তার মানে তুমি যখন সার্টিফাইড হবা, প্রথমে এটা লাগে না, সিসিএনএ, সিসিএনপি, সিসিআই, এক্সপার্ট লেভেল হওয়ার জন্য। এগুলো হলো তোমাকে অনলাইনে এক্সাম দিতে হবে। তো এই এক্সামটা বাংলাদেশে দেওয়া যায় না, এটা বাইরের দেশে যে দিতে হয়। এটা 8 ঘন্টা পরীক্ষা, একটা না ল্যাব। তোমার অ্যারাউন্ড $1600 তোমার কস্ট, তোমার যাতায়াত 3 লাখ 3.5 লাখ টাকা খরচ। আর সিসিএনএ দিতে 25-30 হাজার টাকা হলে হওয়া যায় অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে? তো এই হলো, হ্যাঁ, এই হলো আমাদের সার্টিফিকেশন ট্র্যাক। এখন সিসকো বলতেছে যে তুমি তো আমাদের নেটওয়ার্ক ডিভাইসটা ইউজ করবে, আমাদের তো অনেক ডিভাইস, তাহলে আমি একটা কারিকুলাম বানাই দিচ্ছি, এর উপরে তুমি পড়াশোনা করো, পড়াশোনা করে ওর উপরে একটা পরীক্ষা দাও। পরীক্ষাতে যদি তুমি পাস করো, তাহলে আমি বলবো যে এই সার্টিফিকেটটা সারা ওয়ার্ল্ডে গেল। তাহলে ওরা কি করলো, একটা কারিকুলাম বানাইলো, যেটা বইটা হলো 1800 পেজের, এবং অনেক বড় একটা সিলেবাস আছে। সেই সিলেবাসে বললো যে এইবার ওইটা পড়ালেখা করো, এবার অনলাইনে এসে পরীক্ষা দাও, যদি তুমি পাস করো আমি সার্টিফিকেট দিয়ে দেবো। তা আমরা কি করতেছি, আমরা এই সিলেবাসটাকে ফলো করে এর যে প্র্যাকটিক্যালগুলো আছে এগুলোই কাজ করতেছি। কেউ যদি সার্টিফিকেট হতে চায়, কোম্পানি এলাকা গেলেই কোম্পানি এলাকা করাই দেয় সাধারণত।
যদি চাকরি পাওয়ার আগে খোলা যায় তাহলে ইটস ভেরি গুড। কারণ তোমার এই 10 জনের ভিতরে যদি একজনের সিসিএনএ সার্টিফিকেট থাকে তার মূল্য বেশি না? তার মানে ওদের থেকে তোমার আলাদা হয়ে গেল, তার মানে ওকে আগে নেবে, তারপর অন্যকে নেবে, কারণ তো সার্টিফাইড। বুঝে গেছে? তো আমাদের ইঞ্জিনিয়াররা যারা তারা সার্টিফিকেট কেউ মোস্ট অফ দ্য না হয়েই যায়, কারণ আমরা সাজেস্ট করি না। কারণ আমরা যে স্টুডেন্টগুলো পাঠাই না ফ্রেশার, ঠিক আছে? তো ফ্রেশাররা যখন দেখে যে এইসব ডিভাইসে কাজ জানে, এই লেভেলে কাজ জানে, এমনি তারা বুঝে যায় আমার কাজ জানা লোক পাইছি, এদেরকে আমি কাজ শেখাই, কাজ করাই, এমনি আমি পরে কোম্পানির টাকা দিয়ে সার্টিফিকেট করাই। ক্লিয়ার? এখন আমরা যে বইটা পড়তেছি এটা হলো ওই সেই সিসকোর প্ল্যান, সবার মাথার ভিতরে গেঁথে দিচ্ছে যে সিসিএনএ সিসিএনএ সিসিএনএ। তার মানে ওই কারিকুলামটা তৈরি করে বলছি যে তুমি সিসিএনএ করো, সিসিএনএ করলে তুমি এই এই জিনিসগুলো জানতে পারবে। তার মানে তুমি নেটওয়ার্কের ফান্ডামেন্টাল যদি বলো, ফান্ডামেন্টাল থেকে মিড লেভেল যদি বলো, তাহলে তুমি এখানে যা যা আছে এই কারিকুলামটা ফলো করলে তুমি অনেক কিছু শিখে যাবে। কিসের জন্য? তুমি ফ্রেশার লেভেল থেকে যদি একটা চাকরি পাইতে চাও, তাহলে এখানে যা আছে এই যদি কভার করতে পারো, তাহলে তোমার চাকরি খুব সহজে তুমি পেয়ে যাবে। তো আমরা এই সিসিএন এর যে কোর্সের কোড নাম্বার হলো 200-301। তো বলছে অ্যাডভান্স ইউর আইটি ক্যারিয়ার উইথ হ্যান্ডস অন লার্নিং, ঠিক আছে? আমরা এর ভিতরে ফার্স্ট পার্ট ওয়ানের ভিতরে চ্যাপ্টার 1 টিসিপি আইপি নেটওয়ার্কিং এই জায়গাটায় যায়। তো বলতেছে ইন্ট্রোডাকশন টু টিসিপি আইপি নেটওয়ার্কিং। দিস চ্যাপ্টার কভার ফলোইং এক্সাম টপিকস: compare physical interface, cabling type, single mode fiber, multi mode fiber, copper connector, ethernet, share media point, এইসব জিনিস। মানে ফাইবার কি, ফাইবার কয় ধরনের হয়, ফিজিক্যালি আমরা কানেক্টেড করতে গেলে যে ইউটিপি কেবল বা কপার কেবল, এগুলো কপার কেবল বলা হয় বা ইউটিপি কেবল, সেগুলো কি? হ্যাঁ, সিঙ্গেল মোড ফাইবার কি, ইথারনেট, শেয়ার মিডিয়া বা পয়েন্ট টু পয়েন্ট বলতে কি বোঝায়, এই সব জিনিসগুলো এই চ্যাপ্টারের ভিতরে আছে। তো এখানে চ্যাপ্টারে একটা সামারাইজ বলছে, আমরা আমরা শুরুতে যাই। এটা তার একটা কিছু কুইজ, মানে তুমি পড়ার পরে এই কুইজগুলো তোমাকে ধরা হবে, এই জায়গা থেকে শুরু। Perspectives on networking. So you are new to networking. বলে দিচ্ছে, বইতে বলে দিচ্ছে, বুঝে গেছে তোমরা আসলে নতুন লোক। Like many people, your perspective about network might be that user network, or as opposed network engineer view network. You view a network might be how use the internet from home and high speed internet connection. এই ছবি থেকে বোঝাই যাচ্ছে যে আগে আমরা কিভাবে ইন্টারনেট ইউজ করতাম বা এখনো আমরা কিভাবে ইন্টারনেট ইউজ করি। আগের দিনে আমরা কি করতাম, ডিএসএল বা টিভি লাইনের কেবল দিয়ে, কোএক্সিয়াল কেবল দিয়ে ইন্টারনেট লাইন ইউজ করতাম। এখন কি আমরা করি? অথবা ডিএসএল একটা মডেম ইউজ করতাম, বিডিসিএল একটা মডেম দিত, ওই মডেম দিয়ে আমরা এখন আমরা কি ডাইরেক্ট ফাইবার লিঙ্ক বাসে চলে আসতেছি, অন্য ডিভাইসের সাথে কানেক্টেড করে আমরা ইন্টারনেট পেয়ে যাচ্ছি, তাই না? অথবা মিডিয়া কনভার্টার ইউজ করতেছি। এখন কি এন্টারপ্রাইজ নেটওয়ার্কগুলো কি হচ্ছে, আমরা এখান থেকে সুইচ থেকে ইন্টারনেট কেবল, অথবা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক বলতে এন্টারপ্রাইজ বলতে আকিস গ্রুপ, প্রাণারফেল, তারা কি হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি আছে, তারা সব ফ্যাক্টরিগুলোকে নেটওয়ার্কিং আওতায় নিয়ে চলে আসতেছে না, তারা বিভিন্ন সুইচ ইউজ করতেছে, ওয়্যারলেসের মাধ্যমে কানেক্টেড করতেছে, এই কথাগুলো বলছি। তো এখানে আমরা টিসিপি আইপি নেটওয়ার্কিং মডেল, আমরা তো একটা মডেল ফলো করে আমাদেরকে আগে যাবে, একটা মডেল ফলো করতে হবে, এই মডেলের বাইরে আমাদেরকে যাওয়া যাবে। তো নেটওয়ার্কিং মডেল সামটাইম কল্ড either a networking architecture or networking blueprint refer to the comprehensive set of documents. তারপর নেটওয়ার্ক আর্কিটেকচার বলতে কি বোঝাচ্ছে? নীল নকশা বলে না, একটা নীল নকশা অথবা একটা আর্কিটেকচার। আমরা বিল্ডিং করার আগে কি করি? আর্কিটেকচার ডিজাইন করি না, আর্কিটেক্ট ডিজাইন করে না, একটা নীল নকশা তৈরি করি না, তারপরে কি কমিউনিকেশন শুরু হয়, তারপরে বিল্ডিং তৈরি হয়। সেরকম আমরা যখন একটা
নেটওয়ার্ক তৈরি করব তার আগে আমরা একটা আর্কিটেক্ট, একটা ডিজাইন, একটা ব্লুপ্রিন্ট তৈরি করব বা একটা ডকুমেন্টেশন করা থাকে। ইন্ডিভিজুয়াল ইজ ডকুমেন্ট ডিসক্রাইব one small function required for network collective. These document define everything that should happen for computer network to work. তার মানে কম্পিউটার নেটওয়ার্কগুলো কীভাবে কাজ করবে, আমরা যে নেটওয়ার্ক তৈরি করতেছি, আমরা ডাটা সেন্টার বানাইছি, ডাটা সেন্টারের ভিতরে ডিভাইসগুলো আছে না, একে অপরের সাথে কীভাবে কাজ করবে, এই যদি বাইরে যে কাজ করে তাহলে কীভাবে কাজ করবে, এই সকল জিনিসগুলো কীভাবে কাজ করবে এগুলো এই ডকুমেন্টের ভিতরে TCP/IP যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের ভিতরে বলা আছে। Some document define a protocol. So, what is protocol? What is protocol? পড়াইছিলাম। Protocol মানে a set of rules যেখানে বলা আছে কিভাবে কাজগুলো হবে, একটা নিয়ম নীতি, সুনির্দিষ্ট একটা গাইডলাইন বলা আছে, সেটাকে আমরা বলতেছি protocol, which is set of logical rules that device must follow to communicate. বলে দিচ্ছি প্রোটোকল মানে একটা সেট অফ রুলস যেখানে ডিভাইসগুলো এগুলো ফলো করবে এবং তার মাধ্যমে কমিউনিকেশন করবে। ক্লিয়ার? Other document defines some physical requirement for networking. For example, document could define the voltage, current level, use particular cable when transmitting data. তার মানে আমরা যখন আমরা বলতেছি যে একটা সুইচ নিলাম, এখানে ওয়ান, সুইচ টু, পিসি কানেক্টেড করলাম, এখানেও কয়টা পিসি কানেক্টেড করলাম। আমরা যে কেবলগুলো ইউজ করলাম এগুলো হলো ইউটিপি, এটা ধরো ফাইবার। ইউটিপি মানে কি? তার মানে এরকম কেবল না, এরকম কেবল না, যার ভিতরে কপার থাকে, যার ভিতরে কি থাকে? কপার। কমিউনিকেশন করার জন্য কপার দিয়ে ডাটা ট্রান্সফার করা। কয়টা পেয়ার থাকে? 4টা পেয়ার। কয়টা পেয়ার? টুইস্ট করা থাকে। কি করা থাকে? টুইস্ট করা থাকে। এবং 4টা পেয়ারের ভিতরে 8টা কেবল থাকে। এখন বলতে পারবো আমরা যখন ডাটা ট্রান্সফার করতেছি তখন এই যে ইউটিপি কেবল যখন লাগাচ্ছি এটার ভিতরে কি সিগন্যাল পাস হয়? ভেরি গুড, ভেরি গুড, ইলেকট্রিক সিগন্যাল। এটার ভিতরে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করি। যখন আমরা এইটা, এটা আমার ওই পাশে একটা রাউটারের সাথে লাগানো আছে, আমি যখন এটা কানেক্ট করে দিব তখন আমার ডিভাইসটা যখন ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করবে তখন কি করবে? এখান থেকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাবে যেটা 0 এবং 1 হিসেবে যাবে, বাইনারি হিসেবে যাবে, 0 1 0 1 0 1 0 1 হিসেবে যাবে না? তো বাইনারি হিসাবে যখন যাবে এবার তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যাল বুঝলাম যে এই কেবল দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল যাচ্ছে, তাহলে ফাইবারের ভিতর দিয়ে কি যাবে? ভেরি গুড। তার মানে আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল সিগন্যাল এটার ভিতর দিয়ে এখন এই ডিভাইসের সাথে একটা ওয়্যারলেস রাউটার লাগানো আছে, WRT।
এখানে একটা পিসি আছে ওয়্যারলেসের সাথে কানেক্টেড। এই সিগন্যালটাকে কি বলতেছে? রেডিও সিগন্যাল। ঠিক আছে, এখন বললাম যে ভাই এই জায়গায় কি ইন্টারভিউ প্রশ্ন আছে? ডেফিনেটলি আমরা কিন্তু পড়াবো এবং সাথে সাথে ইন্টারভিউতে কি প্রশ্ন হইতে পারে এই যে টপিক্সের উপরে সেটাও বলে দেবো। এগুলো খাতায় সুনির্দিষ্টভাবে লিখতে হবে এবং নেক্সট ক্লাসে আমাকে খাতা নিয়ে এসে দেখাবো যে ভাই এই এরকম ছবি আপনি আঁকছিলেন, আমিও আঁকছি এবং এগুলো এইভাবে এইভাবে লিখে রাখছি। যে যত খাতা ক্লিয়ার করতে পারবে তার চাকরি হওয়া তুই, বুঝতে পারছি? এখন লিখতে কিন্তু সময় লাগে, সময় লাগবে, সময় দিতে হবে। তো রেডিও সিগন্যাল আমরা ওয়্যারলেসে, এখন প্রশ্ন হলো যে তোমাকে বলতে পারে যে আপনি কি জানেন আমরা যখন ইউটিউবি কেবল কানেক্ট করে যখন ডাটা ট্রান্সফার করি তখন কি সিগন্যাল যায়? যেমন বলতে পারে যে আমরা যখন দুইটা সুইচের ভিতরে ফাইবার কানেক্টিভিটি করি তখন কি সিগন্যাল যায়? আমরা যখন ওয়্যারলেসের সাথে কমিউনিকেশন করি ক্লিয়ার? এবং সব সিগন্যালের ভিতর দিয়ে জিরো 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 বাইনারি আকারে যায়। ঠিক আছে, তাহলে আমরা যখন ডাটা কমিউনিকেশন করব একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসে, এই যে একটা আর্কিটেকচারাল অথবা ব্লু প্রিন্ট, এটা কিন্তু টিসিপি/আইপি মডেলের ভিতরে বলা আছে। টিসিপি/আইপি মডেলের ভিতরে বলা আছে যে তুমি একটা ডিভাইসের সাথে ফিজিক্যালি কি কানেক্টেড করবে, সেই ফিজিক্যালি যখন কানেক্টেড করবে সেটাতে কি ইলেকট্রিক্যাল সিগন্যাল যাবে, লাইট সিগন্যাল যাবে, না না রেডিও সিগন্যাল যাবে, সেগুলো কমপ্লিটলি মডেলের ভিতরে বলা আছে। তারপরে তখন যখন তুমি একটা ডিভাইস নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে চাবে সেই ডিভাইসকে ওই ব্লুপ্রিন্ট বা আর্কিটেকচার ওই মডেলগুলো ফলো করে বানাতে হবে। এখন তোমাকে বানাইলে একটা মোবাইল বানাইলো নাথিং ফোন, নাথিং ফোন বললো যে আমরা আমাদের ডিভাইসে কোনো আইপি অ্যাড্রেসের সিস্টেম রাখবো না, তাহলে বলবে যে আমার এখানে তো আইপি অ্যাড্রেসের সিস্টেম আছে, আছে না? নেটওয়ার্কে কমিউনিকেশন করতে গেলে আইপি ছাড়া তো করতে পারে না, তা আইপি তো আমার ফোনের ভিতরে রাখলো না, ম্যাক অ্যাড্রেস সিস্টেম রাখলো না, বলবে যে না হবে না, কমিউনিকেশন হবে। ওই ব্লুপ্রিন্ট ফলো করে তোমাকে ডিভাইস দেওয়া হবে। তোমার ইচ্ছা মতো ডিভাইস বানাইলেই নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন বুঝতে পারছি? ওকে, ফর এক্সাম্পল ডকুমেন্ট, এই যে ভোল্টেজ এবং কারেন্টের কথা বলতেছে। ফর এক্সাম্পল এ ডকুমেন্ট কুড বি ডিফাইন দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট লেভেল ইউজ এ পার্টিকুলার কেবল হোয়েন ট্রান্সমিটিং ডাটা। আমরা যখন বলতেছি ইউটিউবের ভিতর দিয়ে কি যাচ্ছে, ডাটা ইলেকট্রিক্যাল সিগন্যাল যাচ্ছে এবং ডাটা পাঠাচ্ছে, তা এখন তোমার এই ল্যাপটপ বা আমার ল্যাপটপ কত ভোল্টেজে ডাটা পাঠাবে সেটা তো ঠিক থাকতে হবে। তাহলে এটা আমি কোথায় পাবো? এই যে টিসিপি/আইপির যে মডেল আছে, যে আর্কিটেকচার যে ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের ভিতরে বলা আছে। আমরা আমাদের কোশ্চেন হলো যে সুইচ 1 বা সুইচ 2 এর সাথে কোনো পিসি যদি কানেক্টেড করি এটা ইউটিউবি কেবল বাদে অন্য কিছু লাগাইতে পারি কিনা। অ্যাকচুয়ালি আমাদের পিসিতে দুইটা সিস্টেম থাকে, একটা হলো ইউটিউবি কেবল দিয়ে লাগানো সিস্টেম আর একটা হলো ওয়্যারলেস সিস্টেম। এই দুইটা অপশনে থাকে। যদি এখন যদি বলো যে সার্ভার, তাহলে সার্ভারে বলবো যে ফাইবার আর লাগানোর অপশন থাকে, ঠিক আছে? কিন্তু পিসিতে আমাদের এই দুইটা অপশনে বেশি কারো পিসিতে আছে? ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম একটা সুইচের সাথে আমরা কি কি ডিভাইস লাগাইতে পারি। এটা সুইচের সাথে আমরা ধরো এটা একটা প্রিন্টার লাগাই দিতে পারি না? ক্যামেরা লাগাতে পারি না? সার্ভার লাগাতে পারি?
অ্যাটেন্ডেন্ট ডিভাইস লাগাইতে পারি, যেগুলো ডোর পাঞ্চ লক সিস্টেম, এগুলো নেটওয়ার্কের সাথে লাগাই। তো দেখো আমরা এক ডিভাইস আর এক ডিভাইসের সাথে এই পিসিটা চাচ্ছে এই প্রিন্টার থেকে একটা প্রিন্ট করতে, কারণ এই প্রিন্টার হলো একটা নেটওয়ার্ক প্রিন্টার। হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই। অথবা এই পিসিটা চাচ্ছে, এই পিসি এখান থেকে চাচ্ছে যে সে এখান থেকে একটা প্রিন্ট করতে পারবে না, কারণ সেই দিক দিয়ে কমিউনিকেশন করা আছে। পারবে না? অবশ্যই পারবে। তো আমরা বলতেছি যে যদি বলে যে একটা প্রশ্ন থাকতে পারে, হোয়াট ইজ নেটওয়ার্ক সুইচ? ঠিক আছে, রাইট। নেটওয়ার্ক সুইচ বলতে বোঝায় আমরা সুইচ ক্রিয়েট এ নেটওয়ার্ক। যদি আমাকে বলো যে ভাই আমরা সংজ্ঞা কি লিখবো, তাহলে আমি যেটা বলে দিচ্ছি এটাই খাতায় লিখবো। ঠিক আছে, হোয়াট ইজ সুইচ? নেটওয়ার্ক সুইচ, সুইচ ক্রিয়েট এ নেটওয়ার্ক। আমরা সুইচের সাথে বিভিন্ন ধরনের ডিভাইস কানেক্টেড করতে পারি, লাইক সার্ভার, প্রিন্টার, কম্পিউটার, লাইটস, ক্যামেরা, অ্যাটেন্ডেন্স ডিভাইস, বিভিন্ন ধরনের ডিভাইস কানেক্টেড করতে পারি। এবং একটা সুইচের সাথে আরেকটা সুইচ কানেক্টেড করতে পারি, এবং আরও অন্যান্য ডিভাইস কানেক্টেড করতে পারি। লাইক এই যে সুইচ ওয়ানের সাথে সুইচ টু, সুইচ টুর সাথে আমি কি সুইচ থ্রি কানেক্টেড করতে পারি না? তাহলে এইভাবে কি আমরা নেটওয়ার্ক বাড়াচ্ছি না, নতুন নতুন নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি না? এবং এই সকল ডিভাইস একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারবে না, তথ্য আদান প্রদান করতে পারবে না। এবং এই সুইচ এই জায়গায় কি কাজ করছে? একটা কন্ট্রোলারের মতো কাজ করতেছে না? এই তথ্য আদান প্রদানে সহায়তা করতেছে না? যার ফলে কি হয়, আমরা একটা ফিজিক্যালি একটা ডকুমেন্ট যদি কারো কাছে নিয়ে যেতে চাই, ধরো কম্পিউটার ভবন থেকে একাডেমিক ভবনে নিয়ে যেতে চাই, সময় লাগবে না? আর যদি আমরা নর্মাল ফাইল ট্রান্সফার করে দিই, তাহলে কি সাথে সাথে চলে যাবে না? সময়ের অপচয়টা বেঁচে গেল না? বেঁচে গেল না? তাহলে এর জন্য আমরা বলতেছি যে আমরা নেটওয়ার্ক সুইচ ইউজ করতেছি। সুইচ আমরা দুই ধরনের ইউজ করি। কয় ধরনের? একটা হলো ম্যানেজ সুইচ, আরেকটা আনম্যানেজ সুইচ। ম্যানেজ সুইচ কি কাজ করে? ম্যানেজ সুইচ আমরা যেখানে কনফিগার করতে পারি, যেখানে আমরা মনিটরিং করতে পারি, যেখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারি, সেটাকে আমরা ম্যানেজ সুইচ বলছি। তো ম্যানেজ সুইচ আমাদের যেখানে যেমন সিসকো 2960, 3560, 3750, এগুলো সব সুইচগুলো কি ম্যানেজ সুইচ। কিছু ম্যানেজ করা যাবে। আমি ইচ্ছা করলে ইউজার নেম পাসওয়ার্ড সেট করে দেবো যে তুমি ঢুকতে পারবা কি পারবা না। আমি ইচ্ছা করলে কোনো পোর্টটাকে ব্লক করে দিতে পারি, কোনো পোর্টটাকে আনব্লক করতে পারি। ঠিক আছে, এগুলো সব ম্যানেজ সুইচ। আর আনম্যানেজ সুইচ, যেই সুইচগুলো জাস্ট বাজার থেকে কিনে নিয়ে আসি, লাইক প্লাগ ইন প্লে, এই সুইচটা কিনে নিয়ে আসলাম, লাইক এটা টিপি লিঙ্ক নিয়ে এসে কতগুলো কম্পিউটার কানেক্টেড করে দিছি, এই কম্পিউটারগুলোতে আইপি বসাই দিয়েছি 192.168.10.1, এটাতে বসেছি 2, এটাতে বসেছি 3, একে অপরের সাথে তথ্য আদান প্রদান ইজিলি করতে পারবে। কিছু কনফিগার করা লাগবে না, জাস্ট কানেক্ট করলে হয়ে যাবে। বুঝা গেছে? ম্যানেজ সুইচ এবং আনম্যানেজ। আমরা যদি সুইচগুলো একটু দেখি,
মেটিসের সুইচ আছে, আমাদের এখানেও আছে। এই যে ছোট ছোট 4 পোর্ট 8 পোর্ট এগুলো সব আনম্যানেজ সুইচ। আমরা যদি সিসকো সুইচ দেখি, এগুলো সব ম্যানেজেবল, এগুলো সব ম্যানেজেবল। সিসকোর আনম্যানেজ আছে কিন্তু খুব কম। তার মানে এই সুইচগুলো আমরা আমাদের প্রয়োজন মতো কনফিগার করতে পারি, ঠিক আছে। এরপরে আমরা হার্ডওয়্যারের দিক থেকে সুইচ 2 প্রকার বলতেছি। একটা হলো PSCT, compact switch, or fixed. আরেকটা হলো চ্যাসিস বেস। ক্লিয়ার? তো কম্প্যাক্ট সুইচের ভিতরে আমাদের যে সুইচগুলো থাকে, যে 2960 3560, ফিক্স সুইচ 3750, আর এগুলো হয় 6500, সরি নেক্সট আস 7000 অথবা 9000, এগুলো সব চ্যাসিস বেসে। কম্প্যাক্ট মানে যে সুইচে আর কিছু অ্যাড করা যাবে না, একদম ফিক্সড। আমরা দেখি এই যে এটা কি, এই সুইচটায় কোনো কিছু অ্যাড করা যায়? কম্প্যাক্ট বা ফিক্সড কোম্পানি যা দিয়েছে এর বেশি কিছু অ্যাড করতে পারবে না। এখন যদি তোমার বলা হয় যে সিসকো লেখো, সিসকো নেক্সট আস 9900 লিখে বলাইছে 9000। দেখো একটা সুইচ তোমার চেয়ে বড়, তার মানে এগুলো হলো স্লট। হ্যাঁ, এগুলো খোলা যায়, এগুলো কার্ডগুলো খোলা যায়, এরকম করে খোলা যায়। তার মানে তুমি তোমার প্রয়োজন অনুসারে কার্ড লাগাতে পারো, বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আর বাড়ানোর পরে তো কমানোর সুযোগ নেই, তাহলে তো খুলে রেখে দিতে হবে। বুঝতে পারছি? সেম অ্যাজ এই ধরনের রাউটারও পাওয়া যায়, আর 1000। দেখো স্লট বেস, তোমার যে কটা পোর্ট দরকার, ধরো তুমি এখন 10টা পোর্ট লাগবে এরকম একটা রাউটার নিয়েছো, কিন্তু তোমার প্রয়োজন অনুযায়ী আরও লাগতেছে, তাহলে আরও পোর্ট নাও। কারণ কথা হলো যে ভাই এই সব ডিভাইস কোথায় ইউজ হয়? যেখানে অনেক বেশি ট্রাফিক হ্যান্ডেলিং হচ্ছে। তুমি কি দেখেছো গুগল ড্রাইভ কখনো ডাউন হয়ে গেছে? তুমি দেখেছো কখনো ইউটিউব ডাউন হয়ে যাচ্ছে? কখনো দেখেছো তুমি ওয়ান ড্রাইভ ডাউন হয়ে গেছে? সব জায়গায় সব রিডান্ডেন্ট করে একাধিক এবং স্লো হয়ে যাচ্ছে, সব এইসব ডিভাইস ইউজ করা, যেখানে 100 GB ডাটা পার সেকেন্ডে ট্রান্সফার হচ্ছে। বুঝা গেছে? একটা রাউটারের দাম 1 কোটি, 1 কোটি, 2 কোটি টাকা। তাহলে আমরা বুঝলাম যে সুইচ 2 ধরনের, একটা হলো কম্প্যাক্ট বা ফিক্স সুইচ অথবা চ্যাসিস বেস সুইচ। চ্যাসিস বেস সুইচগুলো আমাদের 65, নেক্সাস 9000, অথবা সিসকো রাউটার যদি বলি তাহলে রাউটারের ভিতরে ASR 1000 সিরিজ। এই সিরিজের ভিতরে বিভিন্ন মডেল থাকে, যেমন গ্যালাক্সি একটা সিরিজ, হ্যাঁ, নোট একটা সিরিজ, নোটের ভিতরে নোট 1, নোট 2। যত সুইচ ব্যবহার করা যাবে ডাটা তথ্য সহজ হবে না, নেটওয়ার্ক মানে এটা ইনক্রিজ করা যাবে। আমরা যেগুলো সুইচ লাগবে তুমি সেগুলো ইউজ এক্স্যাক্টলি। এখন আমার প্রশ্ন হলো যে আমার যত সুইচ লাগবে তত নেটওয়ার্ক ইনক্রিজ হবে কিনা? ডেফিনেটলি তোমার যে ডিপেন্ডস অন, ধরো তোমার ইউজার হলো 200 জন, দুইশোটা ইউজার, এখন তোমার সুইচ নেবে কয়টা? আমাদের সুইচগুলো সাধারণত হয় 24 পোর্ট, 48 পোর্ট, 96 পোর্ট, 128 পোর্ট,
এরকম হয়। তাহলে আমার 200 জন ইউজার যদি এই বিল্ডিংয়ে 200 জন ইউজার আছে, তার মানে বিল্ডিংটা আরো বড় এবং অথবা এই বিল্ডিং এর বিভিন্ন ফ্লোর আছে, তাহলে আমি এক এক ফ্লোরে 2টা করে সুইচ দিই, এপাশে একটা এপাশে একটা দিলাম। তাহলে এটার সাথে আমি কয়টা, তাহলে আমার একটা ফ্লোরে 24 24 48টা কানেকশন দিতে পারবো, তাই না? তার মানে 48 জন ইউজার আমি কানেক্ট করতে পারবো। এবার আরেকটা ফ্লোরেও এরকম, ঠিক আছে, আরেকটা ফ্লোরেও এরকম। তার মানে আমার প্রয়োজনের উপর ডিপেন্ড করবে যে আমি কয়টা সুইচ লাগাবো, কতজন ইউজার আছে তার উপরে। ইউজারগুলোর সাথে প্রিন্টার লাগতে পারে, ক্যামেরা লাগতে পারে, এগুলো কাউন্ট ডাউন করে আমার কয়টা সুইচ লাগবে সেটা মেনে আমি এখন 24 ফুটের নেবো না 48 ফুটের নেবো সেগুলো চিন্তা করতে হবে। Clear? যতগুলো ইউজার এবং যতগুলো ইনডোজ ডিভাইস, লাইক সার্ভার লাগতে পারে, আমার ক্যামেরা লাগতে পারে, ক্যামেরা 10টা ক্যামেরা লাগলে হবে। তখন আমি চিন্তা করেছি আমার তো 20 জন ইউজার আর 4টে পোর্ট আছে, 24 4টা ক্যামেরা লাগাইছে। এখন একজন বললো যে প্রিন্টার লাগাতে হবে, তাহলে আরেকটা জনটা খুলে লাগাও, আবার পরে লাগাই নাই কি হবে? তো হিস্ট্রি অফ লিডিং টিসিপি আইপি পৃথিবী এত সহজ ছিল না। যখন আমরা শুরুর দিকে যখন নেটওয়ার্কিং আসে তখন এত সহজ ছিল না, সেটার কথা বলতেছে। ওয়ান্স আপন এ টাইম নেটওয়ার্কিং প্রোটোকল ডিডেন্ট এক্সিস্ট, ছিল না, এক্সিস্ট ছিল না, ইনক্লুডিং টিসিপি আইপি। ভেন্ডর্স ক্রিয়েটেড ফার্স্ট নেটওয়ার্কিং প্রোটোকল, দিস প্রোটোকল সাপোর্টেড ভেন্ডর কম্পিউটার ওনলি। তার মানে আমরা যখন যখন 1970-এর দিকে 1970s, তখন কি প্রোটোকল ছিল না? প্রোটোকল ছিল না, লাইক তার ভিতরে টিসিপি আইপিও ছিল না। তাহলে বললো তাহলে কি ভাই ওই সময় যে প্রোডাক্ট তৈরি হতো তাদের ভিতরে কি নেটওয়ার্কিং হতো না? হ্যাঁ, লাইক তখন আইবিএম এর একটা বড় মার্কেট শেয়ার ছিল। আইবিএম কি করতো? সার্ভার তৈরি করতো, কম্পিউটার তৈরি করতো, এবং তারা এই সার্ভার এবং কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য সুইচ, রাউটার সব তৈরি করতো। এখন বলেছে যে তুমি যদি নেটওয়ার্ক তৈরি করতে চাও তাহলে সব আমার প্রোডাক্টে করতে হবে। সব ওদের ডিভাইসের ভিতরে কানেকশন দেওয়া সম্ভব। বুঝা গেছে? এরা নিজেদের ভিতরে শুধু কমিউনিকেশন করতে পারবে, নেটওয়ার্ক বানালে এরকমই বানাতে হবে। আর তোমার মন চাইলেও তখনকার সময় ডিইসি নেট, হ্যাঁ, তো আরো অনেক কোম্পানি ছিল। সবার কথা কি, তুমি প্রোডাক্ট কিনলে আমার প্রোডাক্ট কিনে আমার প্রোডাক্টের ভিতরে নেটওয়ার্কিং করতে হবে। তার মানে আমি আরো যদি এরকম রাউটার কিনি, সুইচ কিনলাম, সার্ভার কিনলাম, কম্পিউটার কিনলাম, আমি যদি চাই যে এদেরকে নিয়ে এদের সাথে কমিউনিকেশন করতে পারবো, পারবো। ইয়েস, বাট ভেরি টাফ। সবকিছু চেঞ্জ করে 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 তোমাকে করতে হবে। কেটা করে মানে না, তুমি করতে পারবা, কোডিং টোডিং চেঞ্জ করে ওখানে বহুত কিছু করে করতে হবে। এটা তো বড় ব্যারিয়ার ছিল। তার মানে একবার তুমি একটা কম্পিউটার সার্ভার কিনেছো তো তোমার ওই কোম্পানির বাইরে আর জীবনে যেতে পারবে না। তো এটা এগুলো হলো ব্যারিয়ার ছিল, এই ব্যারিয়ার গুলো ভাঙার জন্যই তো পরে পরবর্তীতে এগুলো চলে আসে। তো বলতেছি যে ভেন্ডর ক্রিয়েটেড দ্য ফার্স্ট
Vendors created the first networking protocol. This protocol supported only the vendor. যেমন বলতেছে আইবিএম কম্পিউটার কোম্পানি উইথ দ্য লার্জেস্ট মার্কেট শেয়ার ইন দ্য মার্কেট 1900 কত সালে 70-80 দিকে তারা পাবলিশ ইটস স্যান নেটওয়ার্ক সিস্টেম নেটওয়ার্ক আর্কিটেকচার একটা নেটওয়ার্কিং মডেল তৈরি করে কত সালে 1974 সালে ঠিক আছে এবং তারা নিজেদের ভিতরে শুধু তৈরি করতে কমিউনিকেশন করতে পারে এই সকল সমস্যা যখন খুব প্রকট আকারে দেখা দিল তখন বলল যে offer had a different based on the network was with this company enterprise network look like the back in 1980 1980 দিকে before TCP/IP become common enterprise network 1980 আগে এই ধরনের সমস্যা খুব তৈরি হয়ে গেল মানে যখন TCP/IP মডেলটা আসেনি এরকম হয়ে গেল আইবিএম সার্ভার কিনেছে তো আইবিএম এর ভিতরে থাকবে ডিইসি এরা একটা ডিজিটাল এন্টেল জেরক্স এরকম কি কোম্পানি ছিল তারা তাদের প্রোডাক্ট ছাড়া হবে না আদার ভেন্ডর এরকম TCP/IP থাকলে এরকম এর সাথে জয়েন করতে হবে লাস্টে কাছে সব বাদ 2000 সালে এসে বলেছে যে তুমি প্রোডাক্ট বানালি এই TCP/IP যে আর্কিটেকচার ফ্রেম বা ব্লু নীল নকশা এটা ফলো করে তোমাকে প্রোডাক্ট বানাতে হবে না হলে আমরা নেটওয়ার্কের সাথে তোমাকে জয়েন করাবো ভেন্ডর বলতে যারা ম্যানুফ্যাকচারার যারা প্রোডাক্ট তৈরি করে যেমন অ্যাপেল একটা ভেন্ডর মাইক্রোসফট একটা ভেন্ডর তার মানে কি সিসকো একটা ভেন্ডর তার মানে কি এবার কি TCP/IP কি সব টাইপ করে ফেলা দিচ্ছে না হলে আমরা এখন কি প্রোডাক্ট কিনলে স্যামসাং অ্যাপেলের সাথে কমিউনিকেশন করতে পারবো ঠিক আছে এই TCP/IP মডেল যখন চলে আসে তখন আমরা সবাই সবার সাথে কমিউনিকেশন করতে পারছি এখন এই জিনিসটা এই ব্যারিয়ারটাকে ভেঙে ফেলা গেছে এর ভিতরে যে মডেলটা ছিল এরা কারা করছে although define the order of having the vendor natural networking would be International Organization for Standardization ISO কারা International Organization for Standardization ইন্টারভিউতে আমি জিজ্ঞেস করতে পারি যে ISO কারা আর 1980 দিকে নেটওয়ার্কের কি অবস্থা 1990 দিকে কি অবস্থা 2000 এ কি অবস্থা ছিল আর কেন TCP/IP মডেলটা নিয়ে আসলো কেন TCP/IP মডেলটা আসলো কারণ কি এখানে কি হয় আসলে তো একটা মডেল একটা আর্কিটেকচার একটা নীল নকশা যার ভিতরে কমপ্লিটলি ডকুমেন্টেড বলা আছে তুমি যখন প্রোডাক্ট তৈরি করবে কিভাবে তৈরি করবে যাতে সবাই সবার সাথে কমিউনিকেশন তো ISO কি করলো তারা ক্রিয়েটেড সাচ এ মডেল স্টার্টিং আর্লিয়ার 1970 বিগিনিং ওয়ার্ক would become known open system in interconnection OSI network model ISO had novel goal for the OSI model ISO কি করলো তারা একটা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন একটা মডেল তৈরি করলো নেটওয়ার্কিং মডেল ISO had a novel goal for the OSI model standardization তার মানে TCP/IP এটা প্রোটোকল ইউজ করে তারা OSI রেফারেন্স একটা মডেল তৈরি করেছে তো আমরা কম্পেয়ার করব TCP/IP মডেলের সাথে OSI রেফারেন্স মডেলের পার্থক্যটা কি ঠিক আছে তো ISO work together simulation work with the process এবং এই কাজটা কারা করেছে a second less effort created on the vendor natural public networking model US ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আরেকটা মডেল DoD মডেল হ্যাঁ DoD মডেল তৈরি করা হয় ডিউরিং দ্য 1990 সালের দিকে কোম্পানি বিগেন দ্য OSI TCP/IP বোথ টু দেয়ার এন্টারপ্রাইজ নেটওয়ার্ক তার মানে কি 1990 এর পরে আমরা কি করি OSI এবং TCP এন্টারপ্রাইজ নেটওয়ার্কে আমরা ইউজ করা শুরু করি এবং ওভারভিউ TCP/IP এটা হলো সেই TCP/IP মডেল অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডাটা লিঙ্ক ফিজিক্যাল এটা হলো TCP এবং এর সাথে আমরা যদি OSI রেফারেন্স মডেলের যদি কম্পেয়ার করি এখানে আছে কিনা আমি জানি না আচ্ছা এটা মনে আরো অনেক পরে আছে হ্যাঁ
তো এই মডেলটা আমরা